নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্যবাহী বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প মধুরাতের সঙ্গিনী। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্যে। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাহী বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্যবাহী বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প মধুরাতের সঙ্গিনী। গল্পপাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। অনেক হলো, এবার রেখে দাও। নেতিয়ে যাওয়া জিনিস আর খাড়া হবে না। তাছাড়া বয়স তো কম হলো না। আরে থামো, আর একটু চেষ্টা করতে কি দোষ? কেন খাড়া হবে না? কখন থেকে চেষ্টা করছি বলো তো? ভুলে যাচ্ছ, তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। ও জিনিস এখন আর দাঁড়াবে না। না দাঁড়াবে বললেই হলো। হ্যাঁ, কখন থেকে ট্রাই করছি, আমি দাঁড় করিয়েই ছাড়বো। জেদ তোমার বরাবর, তখনও যায়নি, এখনো গেল না। বলছি রাখো, রাত 12টা বাজতে চললো। এসো শুয়ে পড়ি। তো তুমি শো, আমি খানিকক্ষণ ট্রাই করি। আমার ভালো লাগছে না, নইলে এ জিনিস তোমায় না দিতে পারলে আমার যে শান্তি হবে না। যৌবনকালে চেয়েছিলাম, তখন তো পেলাম না। আর এখন ওই নেতিয়ে যাওয়া জিনিস দিয়ে আমি কি কাজ করব শুনি? ওই দেখো, রাত 12টায় আবার কে? দেখো তোমার কোনো পেশেন্ট কিনা। উফ, ভালো লাগে না, আর ভালো লাগে না। বিরক্তি নিয়ে হাতের ছোট্ট টপটাকে টেবিলের ওপরে নামিয়ে রেখে দরজাটা খুলতে গেলেন মৈনাক সান্যাল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই বেশ বিরক্তিকর চোখ মুখ নিয়ে, এ কি প্রকাশ, তুমি? হ্যাঁ স্যার, একটু দরকার ছিল। ও, এখন আমি কিন্তু ওষুধ দিতে পারবো না, একেই ব্যস্ত রয়েছি। স্যার, কি করছিলেন এখন? আর কি করব, ব্যাঙের মাথা। এত রাতে বউ নিয়ে তোমরা কি করো শুনি? হেসে ফেলে প্রকাশ। সরি স্যার, আপনাকে ডিস্টার্ব করলাম বলে। শুনলাম আপনি কি বিয়ে করেছেন? না, বিয়ে করিনি, আমি তো শ্মশান ঘাটে ইয়ে করতে গেছি। আহ, বকছো কেন ছেলেটাকে? ভেতরে আসতে বলো। হ্যাঁকেই বাইরে অন্ধকার, তার উপরে মেঘ ডাকছে। ওপর থেকে আঁতরেই কথাটা বলে। মৈনাক বিরাট বিরক্ত হয়। ভ্রুকুটি করে, চোখে মোটা ফ্রেমের চশমা, কাঁচা পাকা দাড়ি গোঁফ, মাথার চুলগুলো বিভৎসভাবে খাড়া হয়ে রয়েছে। পরনে সাদা রঙের পাজামা পাঞ্জাবি, আর হাতের মধ্যে এক হাতে রয়েছে একটা সরু লোহার দণ্ডের মতো, আর এক হাতে একটা দড়ি। এত রাতে কি করছিলেন স্যার? সেজন্য তোমার কি হবে? এসো ভেতরে এসো। নমস্কার নমস্কার। ওপর থেকে নিচে নেমে আসছে আত্রেই। নমস্কার করলো হাত জোর করে। নমস্কার, তুমি বুঝি ওনার ক্লায়েন্ট? হ্যাঁ ম্যাডাম, যেই নার্সিংহোমে উনি রয়েছেন আমি তারই অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ, খুব বাজে ডক্টর। বললেন ডক্টর মৈনাক সান্যাল। অনেক হয়েছে, হাতটা ধুয়ে এসো, আর ওগুলো রেখে দাও। এত রাতে স্যার কি করছিলেন ম্যাডাম? সেজন্য তোমার কি হবে ব্যাঙের মাথা? এগুলো কি ধরনের ভাষা? তোমার বয়সী স্টুডেন্টদের সঙ্গে এরভাবে কথা বলে কেউ? হ্যাঁ, তোমার বয়সটা দেখবে তো। স্ত্রীর কাছে ধমক খেয়ে হাত ধুতে গেলেন তিনি। বললেন, আর তাহলে চেষ্টা করব না? খুব চেষ্টা হয়েছে। নেতিয়ে যাওয়া গাছ কখনো দাঁড়ায়? বলে বলে লোকটাকে পাগল হয়ে গেলাম। গাছ? অবাক হয়ে যায় ওনার ঘরের ভেতরে আসা সেই ক্লায়েন্ট ছেলেটি। আরে হ্যাঁ বাবা, আর বলো না। আমাদের বিয়ের সময় একটা ছোট্ট গাছ উপহার দেওয়া হয়েছিল একে অপরকে। বিয়ের সময় বলতে আরে এই তো গত 7 দিন আগে। প্রকাশ অবাক হয়ে তাকিয়ে থাকে। তাই বলি, এত বছর ধরে স্যারের সঙ্গে নার্সিংহোমে রয়েছি। এত বছর নয় মহামূর্খ, বলো 2 বছর। ওই হলো স্যার,
আপনার সাথে তো কোনোদিন কথা বলতে কথা বলবে কি করে? আচ্ছা, তোমার নামটা কি? বাবা, প্রকাশ, প্রকাশ শর্মা। বাড়িতে বউ আছে? হ্যাঁ। লজ্জা পেয়ে যায় প্রকাশ। ছেলে মেয়ে? একটি মেয়ে। বাহ, খুব ভালো। আর একটি হবে মাসিমা? বাবা, খুব ভালো। ক মাসের? শুরু সবে, এই তো 2 মাস। বাহ, আশা করি এবার একটা ছেলের ইচ্ছে আছে। সে তো আছেই। হ্যাঁ হ্যাঁ, সবাই ছেলে মেয়ে বিয়ে করুক আর আমি বসে বসে আঙুল চুষি। তুমি কিন্তু বড্ড অসভ্য হয়ে যাচ্ছ দিন দিন। বয়সের মাপকাঠিটা কি হিসাব করে দেবো আবার? 60 বছর হলো। আবার স্ত্রীর কাছে জোর ধমক খেলেন মৈনাক। তারপরে গুটিসুটি মেরে পাশে বসে বললেন, কি ব্যাপার, এত রাতে আগমনের কারণটা কি? সেটা ওকে বলতে দিলে তো তুমি? ছেলেটা আসার পর থেকে হাঁপাচ্ছে আর তুমি ওকে শাসিয়েই চলেছ। আচ্ছা প্রকাশ, তুমি বসো, আমি বরং ওপরে যাই। না না ম্যাডাম, আপনি বসুন না, থাকলে কোনো প্রবলেম নেই। একটা পেশেন্টের সিরিয়াস কেস নিয়ে কতগুলো ডিসকাশন করার ছিল স্যারের সঙ্গে। তো এত রাতে আপনারাই বা কি করছিলেন জেগে জেগে? প্রশ্নটা নিতান্তই ব্যক্তিগত হয়ে গিয়েছিল, তাই জিজ্ঞেস করেও কেমন যেন থতমত খেয়ে থাকলো প্রকাশ। মৈনাক বাবু বললেন, ইয়ে করছিলাম। হ্যাঁ দাঁড়াম, শোনো, এই যে তুমি যাকে ম্যাডাম ম্যাডাম বলে বলছো, ইনি আমার বহু বছরের প্রেমিকা, বুঝলে? বিয়েটা আমাদের বসন্তকালে হলো না তো, শেষ বয়সে এসে বিয়েটা করলাম। ইনি বরাবর গাছ ভালোবাসেন খুব, তাই বিয়ের দিনই একটা ঘরের অক্সিজেনের গাছ, মানে যেই গাছটা ঘরে রাখলে প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ হয়, এখন তো বাজারে পাওয়া যায়। গাছ তো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তা সেই গাছ তাকে উপহার দেওয়ার জন্য এনেছি। বুড়ো মানুষ, আমারও তো বয়স হয়েছে, তার উপরে বিয়ের ঝক্কি পোয়াতে হয়েছে। এই বয়সে 800 লোককে নিমন্ত্রণ করে খাওয়াতে হয়েছে। তা তোমাকেও তো বাপু চিঠি পাঠিয়েছিলাম, তুমি বাঁচাদন ছিলে কোথায়? স্যার, আসলে মেদিনীপুরের বাড়ি গিয়েছিলাম। বউয়ের হঠাৎ করে শরীরটা খারাপ করলো, সেইখানে গিয়েই তো বুঝতে পারলাম যে বউ সে আবার প্রেগনেন্ট। প্রথম বাচ্চার বয়স? স্যার, 1.5 বছর। বাহ 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 বাহ, এরই মধ্যেই কি হচ্ছে কি? ধমক পারলেন আত্রেই। তুমি একজন ডাক্তার হয়ে জানো না, দুটো বাচ্চার মধ্যে কমসে কম 3 থেকে 5 বছরের ডিস্টেন্স থাকা ভালো। তাছাড়া যে মা হবে তারও তো একটা গর্ভের ব্যাপার আছে। থাক, যখন এসেই গেছে তখন নষ্ট করেনি, তোমার অসুবিধাটা কোথায়? হ্যাঁ ম্যাডাম, আমি তাই বলেছিলাম ওকে, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। বলে ও নাকি স্বপ্ন দেখেছে আমার মরা বাবা ওর গর্ভে আসছে। বাহ, হতেই তো পারে বাবা। আচ্ছা তোমরা গল্প করো, আমি বরং। যেই আত্রেই উঠতে যাবে অমনি মৈনাক হাত চেপে বলে, চুপ করে বসো, আমি জানি বিছানায় গেলেই তুমি ভাত ভাত করে ঘুমোবে। আজ আমি তোমার সঙ্গে সারা রাত গল্প করব। কি হচ্ছে? ছেলে মানুষই করছো কেন? হ্যাঁ, ছেলের বয়সে একটা ছেলের সামনে। চোখ দিয়ে ইশারা করলেন আত্রেই। হেসে ফেললেন মৈনাক, বললেন, যদি ঠিক সময় বিয়ে হতো তাহলে প্রকাশ হয়তো আমাদের ছেলের বয়সী হতো, তাই না বলো? হ্যাঁ, ঠিক বলেছ। কতগুলো বসন্ত পেরিয়ে গেল বলো, বুঝতেই পারলাম না। স্যার, কি কারণে বিয়েটা হয়নি আপনাদের? সে অনেক বড় কথা বাবা। তা তুমি যেই পেশেন্টের কাগজগুলো নিয়ে এসেছো সেগুলো এখানে রেখে তুমি বরং যাও, গিয়ে রেস্ট নাও। শোনো, বউ যখন পোয়াতি হয়েছে তাহলে কিন্তু মাসান্তে একবার করে অন্তত মেদিনীপুর যাবে, আমাকে বলবে, আমি তোমায় ছাড়বো। প্রকাশের মুখে একগাল হাসি। বলে, স্যার তাহলে আমার তরফ থেকে একটা উপহার আপনাদের বিবাহ উপলক্ষে, যেহেতু আমি আসতে পারিনি। স্যার আপনিও চলুন না নেক্সট টাইম আমার সঙ্গে মেদিনীপুরে, আপনাদের একটা হানিমুন প্যাকেজ হয়ে যাবে খুনি। হানিমুন? ছেলে বলে কি? হ্যাঁ ম্যাডাম, উড়িষ্যা, দীঘা, পুরী এগুলো একটু ঘুরে আসবেন, আমার খুব খুব ভালো লাগবে। আত্রেই লজ্জা লজ্জা চোখে মৈনাকের দিকে তাকায়। মৈনাকও বেশ লজ্জা পেয়েছে। মোটা পুরুষটু, কাঁচা পাকা দাড়ি গোপ, মাথার বড় বড় চুলগুলো খাড়া খাড়া বরাবরই, আর এই খাড়া চুলের জন্যই আত্রেই প্রেমে পড়েছিল। সেই কলেজে পড়ার সময়ের কথা বলা যায়। আত্রেই বিয়ে আর মৈনাক বিএসসি। দুইজনের ডিপার্টমেন্ট আলাদা হলে কি হবে, চোখে চোখে নজরের জন্যই বোধহয় ওই ডিস্টেন্সটা কোনো ব্যাপারই হয় না। কলেজের প্রত্যেকটা স্টুডেন্ট মৈনাককে চুল খাড়ার জন্য খেপাতো, বলতো, মাথা সব সময় মাথায় রাখ, অল টাইম চুল খাড়া, দেখেছিস? এই বলেই পেছনে লাগতো সবাই। মৈনাক কিন্তু
চুপচাপ থাকলেও যখন রেগে যেত তখন রুদ্র মূর্তি ধারণ করত, মানে ভগবান দেবাদিদেব মহাদেব স্বয়ং ওর মস্তিষ্কে ভর করত। কলেজ ফাংশনের দিন সেই তো স্টেজের ওপরে উঠে সে কি মারামারি মৈনাকের, গিয়ে থামিয়েছিল আত্রেয়ী, কারণ গোটা প্রোগ্রামটা সে নিজে হোস্টিং করছিল। সেই থেকে আলাপ, তারপর ধীরে ধীরে প্রেম, এরপরে মৈনাকে ডাক্তারি পড়তে চলে যাওয়া, আর ওইদিকে আত্রেয়ীর স্কুল শিক্ষিকার চাকরি নিয়ে বাঁকুড়া জেলায় পোস্টিং। ধীরে ধীরে সম্পর্কের মধ্যে অনেকটা দূরত্ব সৃষ্টি হয়েছিল। তারপর একটা অনেক বড় ঘটনা, যেটার ফলে সম্পর্কটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। হয়তো মিলনটাও কোনোদিন হতো না যদি না সেই দিন বাসে করে সেই দিন আত্রেয়ী ফিরছে। বেশ ভিড় রয়েছে। আত্রেয়ীর বয়স এখন 60-এর কোঠায় চলছে, সিনিয়র সিটিজেন বলা চলে। চাকরি রয়েছে আর মাত্র কয়েকটা বছর। আত্রেয়ী তার ছোট বোন মৈত্রেয়ীর বাড়িতে থাকে। মৈত্রেয়ীর এক ছেলে এক মেয়ে। স্বামী ইঞ্জিনিয়ারিংয়ে চাকরি করত, এখন ব্যবসা করছে। মোটামুটি সচ্ছল পরিবার। মৈত্রেয়ী বাবা মায়ের মৃত্যুর পরে দিদিকে বলেছিল, এই দিদি, বাড়িতে একা একা বসে থাকবি, ভয় করবে তোর, তুই কলকাতায় চলে আয় না। তাছাড়া এখান থেকে যাদবপুর ইউনিভার্সিটি তোর তো কাছাকাছিই পড়বে, সুবিধে হবে। বলেছিল হেসে, হ্যাঁ দেখি না, তুই চলে আয় না দিদি। ছোট বোনের আবদার ফেলতে পারেনি আত্রেয়ী। তার উপরে ছোট বোনের হাজবেন্ড শ্যামল, সেও বলেছিল, বড়দি, এইভাবে কিন্তু পর করে ঠেলে ফেললে হবে না। বাবা মা নেই, এই গোটা বাড়িটা এখন ফাঁকা, ভুতুরে বাড়ির মতো। বলা যায় কখন তোমার কি বিপদ হয়, তার থেকে আমাদের কাছে চলে এসো না। আমরাও তো টুনাটুনি বুড়ো হয়েছি, ছেলে মেয়েগুলো বড় বড় হয়েছে, মেয়েটার বিয়ে দেব, ছেলেটাও পড়াশোনা করছে। আত্রেয়ী সেই কথাগুলো ফেলতে পারেনি, চলে এসেছিল। বাসে উঠেছে, প্রচন্ড ভিড়ে ঠাসাঠাসি, বসার জায়গা নেই। হঠাৎ করে একটা 21-22 বছরের ইয়ং ছেলে, পিঠে একটা ব্যাগ রয়েছে, বেশ লম্বা সুঠাম শরীর, বেশ সুন্দর দেখতে, হেসে বলল, মাসিমা আপনি এখানে বসুন। না বাবা, তুমিই বসো। আরে না, আপনি ঘেমে গিয়েছেন অত্যন্ত, বসুন, এখানে বসুন। ছেলেটা নিজে উঠে গিয়ে বসতে দেয় আত্রেয়ীকে। সবে বসে আত্রেয়ী টিকিটটা কাটবে এমন সময় পাশের সিটের দিকে তাকিয়ে দেখে চেনা মানুষের মুখটা। কেমন যেন সিটের মধ্যে হেলান দিয়ে মাথাটা এলিয়ে রয়েছে। এ তো সেই মুখটা। মাথার চুলগুলো কাঁচা পাকা, আর গোপ দাড়িটাও কাঁচা পাকা। তবে একটা জিনিসের এখনো কোনো খামতি হয়নি, চেহারায় অপার্থিব পরিবর্তন আসা সত্ত্বেও মাথার চুলগুলো বিষমভাবে আজও খাড়া। মৈনাক। ডাকটা শোনার সঙ্গে সঙ্গেই চোখ বুজে থাকা মানুষটা দু চোখে দৃষ্টি মেলে তাকায় আত্রেয়ীর দিকে। নাকের কাছে পড়ে থাকা চশমাটা ঠিক করে বলে, কে? হেসে দিয়েছিল আত্রেয়ী, বলেছিল, না চিনতে পারারই কথা, আজকের তো নয়, বহু বছরের। আত্রেয়ী? এক চান্সে চিনতে পেরেছিল মৈনাক। আত্রেয়ী হেসে দিয়েছিল। তার চোখেও এখন চশমা। সে এখন একটি কলেজের প্রফেসর। স্কুল শিক্ষিকা থাকাকালীনই সে তার পড়াশোনা চালিয়ে গিয়েছিল। একটু একটু করে এমফিল করে, তারপর ডাবল এমএ, তারপরে তার পড়াশোনা ডিগ্রি বাড়িয়ে একসময় পিএইচডিতে এসে ঠেকে। এরপরে গবেষণা চলতে চলতেই তার চাকরি হয়ে যায়। ডক্টরেট উপাধি পেয়েছে সে এখন, যাকে বলে জীবনে প্রচুর সফলতা এসেছে আত্রেয়ীর। কিন্তু মৈনাক, কেমন আছো জিজ্ঞেস করে মৈনাক। ভালো, তুমি? এই তো বেশ ভালো। এরই মধ্যে টিকিট চেকার আসে। টিকিট 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 কোথায় নামবেন ম্যাডাম? বাগুইহাটি বলে একটা টিকিট নিল সে। আর মৈনাকের পেছনে দাঁড়িয়ে থাকা সেই ইয়ং ছেলেটি বলল, আমাদের দুটো, ওই যে পাশে বসে রয়েছেন উনি আর আমি, আমরাও বাগুইহাটি। টিকিট কাটার পরে আত্রেয়ী অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এনাকে চেনো? ছেলেটিকে। চট করে মৈনাক বলে, হ্যাঁ, আমার ছেলে। এই তো আমি ক্লিনিকে গিয়েছিলাম, নতুন ক্লিনিক করেছি তো, তাই ফেরার পথে। ও
নার্সিংহোম? হ্যাঁ, একটা ব্রাঞ্চ খুলেছি। বেশ কয়েকজন এখন ডক্টরের দরকার, সেই জন্যই অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি আর পরীক্ষা নিচ্ছি, বুঝলে? বাহ, বেশ ভালো তো। তা তোমার সংসারের খবর কি? তুমি তো খুব ভালোই আছো না, স্ত্রী বাচ্চা সব নিয়ে? হ্যাঁ, একদম ভরা সংসার। বুঝলে, 3 ছেলে, ছোট ছেলে, বড় ছেলে অলরেডি পুলিশ আধিকারিক, মেজো ছেলে ইউপিএসসি অফিসার। বাহ, খুব ভালো তো। হ্যাঁ, ছোটটার আবার ইঞ্জিনিয়ার হওয়ার শখ, তাই। বাহ, বেশ ভালো। তা তোমার খবর কি? আত্রেই মনে মনে ভাবে মৈনাক ভীষণ ভালো আছে। বলে, আমার আর খবর? সত্যি কথা বলতে বিয়েটা আর করা হলো না মৈনাক। ছোট বোন মৈত্রেয়ীর কাছে রয়েছি। হাতে পায়ে ধরে শ্যামল আর মৈত্রেয়ী নিয়ে আসলো কলকাতায়। যাদবপুরেই তো রয়েছি এখন আমি, তাই। মৈনাক চুপ, কোনো কথা বলতে পারে না। বাগুইহাটে আসার কিছুক্ষণ আগেই হঠাৎ করে বলে ওঠে আত্রেয়ী, কন্ট্রাক্টর, একটু বাসটা থামান, আমার এক ছাত্রীর বাড়ি যেতে হবে। এইখানেই, মনে ছিল না তাই। আরে ম্যাডাম, ঠিক আছে ঠিক আছে, এরম বয়সকালে একটু একটু ভুল হয়। আপনিও ওই বয়স্ক মানুষটির মতো একটি ছেলে মেয়েকে নিয়ে আসুন না আপনারই, তাহলে এরকম একা মানুষের কোনো কষ্ট হয় না। আর আজকালকার ছেলে মেয়েরাও হয়েছে, বাবা মা চাকরি করে, তা সত্ত্বেও একটু। না না ভাই, ওসব কিছু বলে লাভ নেই। আমার ছেলেও নেই, মেয়েও নেই। আমি আজন্ম কুমারী, বিয়েই করিনি। হেসে দিয়েছিল কন্ট্রাক্টর। তারপরে নামবে নামবে নেমে গিয়েছিল আত্রেয়ী। নামতে নামতে মনে করছিল কলেজের সেই দিনগুলোর কথা। মৈনাকের খাড়া চুল, ক্যান্টিনে বসে দেখা করা, দুজনে মিলে একদিন গোপনে দীঘায় ঘুরতে যাওয়া, তারপরেই বাড়িতে জানাজানি। মৈনাককে বাড়ি থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, শোনো মৈনাক, ওই বিধর্মী মেয়েটাকে যদি তুমি ঘরে তোলো তাহলে তোমাকে ত্যায্য পুত্র করা হবে। বাবার পৈতৃক সম্পত্তির লোভ মৈনাকের বরাবরই ছিল। তার উপরে আত্রেয়ী ওর ধর্মের সঙ্গে যায় না। শেষ পর্যন্ত আত্রেয়ীকে বলতে বাধ্য হয়েছিল, তোমার সাথে মেলামেশা করলে আমার বাবা আমাকে ত্যায্য করবে। না না, ত্যায্য করার মতো পাপ আমি বহন করতে পারবো না মৈনাক। তার থেকে আমাদের সম্পর্কটা এখানে ইতি টানা ভালো। ব্যাস, সেই পর্যন্তই। তারপরে দীর্ঘদিন কেটে গেছে, দেখা হয়নি কোনো দিন মৈনাকের সঙ্গে আত্রেয়ীর। দুইজনে একই শহরের বাসিন্দা, অথচ দুইজনের পৃথিবীটাই সম্পূর্ণ আলাদা। আত্রেয়ী বাস থেকে নেমে যাওয়ার পর মৈনাক দিগন্তের দিকে তাকিয়ে যতক্ষণ পর্যন্ত আত্রেয়ীকে দেখা যাচ্ছিল ততক্ষণই আকাশের দিকে সে তাকিয়েছিল। এরপরে পাশের সিটে ছেলেটি বসে বলল, জ্যাঠা, তুমি শুধু শুধু কেন বলতে গেলে আমি তোমার ছেলে? কেন রে, তুই আমার ছেলে নোস? হ্যাঁ, তো আমি তো তোমার ছেলের মতো অবশ্যই। তুমি তো বিয়েই করনি আজীবন, ওনাকে কেন বললে না? খানিকক্ষণ চুপ হয়ে যায় মৈনাক। নিজের ভুলটা বুঝতে পারে। আসলে আত্রেয়ীর কাছে ও সর্বশ্রেষ্ঠ হতে চেয়েছিল, সংসার করে থাকা একজন সুখী পুরুষ হতে চেয়েছিল। কিন্তু আদেও যে ও সারা জীবন আত্রেয়ীর জন্য বিয়েই করতে পারেনি, ওই চরম সত্যটা বলতে পারেনি। যদি বাবা মায়ের সম্মানে কোনো রকমের ঘা লাগে, হায় রে, যেই মানুষগুলো আজকে পৃথিবীতেই নেই, তবুও তাদের বেঁচে না থাকা সত্ত্বেও সম্মানের খাতিরে মৈনাক সত্যটা স্বীকার করতে পারেনি। এইটাই বোধহয় তৎকালীন আর এখনকার ছেলে মেয়েদের মধ্যে বিস্তর ফারাকের মধ্যে আর একটা দৃষ্টান্ত। এরপরে ছেলেকে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বলো তো জ্যাঠা? বাড়িতে গিয়েই বাবাকে জিজ্ঞেস করতে হবে? খবরদার খবরদার, না, কিছু একটা গোল তো আছেই। বাড়িতে গিয়েই ছেলেটি জিজ্ঞেস করেছিল তার বাবাকে। বাবা, আর বলো না, আজকে বাসে একটা ঘটনা। কিরকম? খেতে বসে কথাটা বলা শুরু করেছিল মৃন্ময়। আরে, কলেজ থেকে ফিরছি, হঠাৎ দেখি জ্যাঠাই। এবার জ্যাঠাইকে বললাম আমার সঙ্গে এসো। জ্যাঠাই তখন নার্সিংহোম থেকে ফিরছে, তা আমি তো উঠিয়ে ওনাকে বসিয়ে দিলাম। বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে দেখি একজন বয়স্ক ভদ্র মহিলা, যাদবপুর ইউনিভার্সিটিতে নাকি পড়াশোনা করান। যাই হোক, উনি ওই লাইনে কি করে এলেন বুঝতে পারলাম না। উনি উঠলেন, উঠে বসার জায়গা খুঁজছেন। আমি ভদ্রতার খাতিরে উঠে ওনাকে বসতে বললাম। বসার সঙ্গে সঙ্গে তো সেই মহিলা জ্যাঠাইকে দেখে অবাক, চিনতে পেরে গেল।
বলল মৈনাক, আর জ্যাঠাই তো তাকে দেখে বলল আতরেই। আমি তো সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের রগড় দেখছি। এক কথায়, দু কথায়, তিন কথায় হঠাৎ করে জ্যাঠাই বলে বসলো আমি নাকি ওনার ছেলে। 3টে ছেলে আছে, 2জনই পুলিশের লাইনে আর একজন ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছে, আমি ছোট। তারপরে সেই মহিলাকে জিজ্ঞেস করতে উনি বললেন উনি আজন্ম এখনো কুমারী, বিয়ে করেননি। বাবা, বিষয়টা কি জানো? একই টেবিলে খেতে বসেছে প্রত্যেকটি মানুষ। এইখানে উপস্থিত রয়েছে মৈনাকের ছোট ভাই গৈরিক, তার স্ত্রী ঈপ্সিতা এবং ছোট ছেলে মৃন্ময়। তাছাড়া বর্দা আর মেজদা, এই 2জনই বাড়িতে না থাকা মানুষের মধ্যেই পড়ে। 9 মাসে 6 মাসে 1 দিনের। হেসে ফেললেন ওনারা প্রত্যেকে, এমনকি ঈপ্সিতা পর্যন্ত। ভাত বাড়ছিল সে, প্রত্যেকের দৃষ্টি এখন মৈনাকের দিকে নিক্ষেপ করা। গৈরিক বলল, দাদা, পুরনো প্রেম ফিরে এসেছে নাকি? চট করে ঈপ্সিতা বলে, বসন্ত এসে গেছে। ঠিক শুনেছিস আর ঠিক রিয়েলাইজ করেছিস, তোর জ্যাঠাইয়ের প্রেমিকা, আজন্ম প্রেমিকা, বুঝলি? বাবারে বাবা, মেদিনীপুরের বাড়ি থাকতে, মানে তোর ঠাকুরদার বাড়িতে থাকতে সে কি কেলেঙ্কারি। আমার আর তোর বাবার তখন প্রেমটা সবে সবে শুরু হয়েছে। তোর বাবা আর জ্যাঠাই তো খুব একটা বয়সের ডিফারেন্সে নয়, এই তো 1-2 বছরের এদিক ওদিক। তা যেই বেলা যখন খবরটা প্রচার হলো তোর জ্যাঠাই যেমন তেমন না, দীঘাতে ঘুরতে গিয়েছিলেন পর্যন্ত সেই মেয়েটিকে নিয়ে। বাড়িতে 7 কান হতেই তো শ্বশুর মশাই মানে তোর ঠাকুরদা রেগে আগুন। ডাকা হলো বিরাট সভা, সেইখানে বেশ অপরাধীর মতো মৈনাক বসে। না, মেয়েটিকে ডাকা হয়নি, তাকে ভরা সভার মাঝখানে ডাকা মানে তার ইজ্জত নিয়ে অসম্মান করা। আমি ছিলাম, আমার বাবাও সেখানে ছিল। কি বলো মা? হ্যাঁ শোন, সেখানে স্পষ্ট আমার শ্বশুর মশাই বলে দিলেন যে ওই বিধর্মী মেয়েকে বিয়ে করলে সম্পূর্ণ সম্পত্তি থেকে তাকে ত্যায্য করা হবে। এদিকে আমার শ্বশুর মশাইয়ের সম্পত্তির খবরটা গোটা গ্রামের লোক জানতো, 7 পুরুষ বসে খাওয়ার মতো। যদিও পরে দেখা গেছে সবটাই হাওয়া, মানে ছেলেগুলোকে ধরে রাখার জন্য, তাদের ভবিষ্যৎ শক্ত করে গড়ে পিঠে দেবার জন্য ওনার একটা পন্থা ছিল। উনি একটি শর্ত দিতেন, নিজের পায়ে খাড়া হয়ে দাঁড়াও, তারপর আমার সম্পত্তির ভাগ পাবে। যেই ছেলে কুলাঙ্গার হবে তাকে আমি সম্পত্তির 1 সিকিও দেব না। যেমন কথা তেমন কাজ। তোর বাবাও হয়ে গেল ডাক্তার আর তোর জ্যাঠাইও হয়ে গেল ডাক্তার, চাপে পড়ে, বুঝলি, চাপে পড়ে। তারপর শ্বশুর মশাই যখন মৃত্যুশয্যায়, উনি তখন বললেন আমার সবটাই ঠুকে মারি অবস্থা বাবা, আমার কিছুই নেই এই গোটা বাড়িটা ছাড়া। একটা সময় গোটা গ্রামে আমাদের অনেক প্রতিপত্তি ছিল, অনেক রত্ন ভাণ্ডার ছিল, সম্পত্তি ছিল, কিন্তু ডাকাতের আগমনে সব লুটপাট হয়ে গিয়েছে। আমাদের কানে এও এসেছে যে এই গ্রামেই নাকি তার বসবাস। নিতান্তই সম্পত্তিগুলো সে এখনো বাইরে বার করছে না, কিন্তু এক সময় করবে। যদি কখনো করে তখন তোমাদের ভাগটা তোমরা বুঝে নিও। তারপরে পড়াশোনার সে কি হিড়িক, তোর বাবা পর্যন্ত আমার সঙ্গে দেখা করা ভুলে গেল। শেষমেশ তোর বাবা আর তোর জ্যাঠাই 2জনেই যখন প্রতিষ্ঠিত ডাক্তার, শ্বশুরমশাই আমাকে পছন্দ করে নিয়ে আসতে পারলেও তোর জ্যাঠাই তিনি আর বিয়ে করার জন্য রাজি হননি। আমি অনেকবার বলেছি, দাদা, একটা বয়সের পরে জীবনসঙ্গীর দরকার হয়, কিন্তু কে শোনে কার কথা। বলেছিলাম আমি তোমার ছোট বোনের মতো, আমার কথাটা একটু শোনো। রেগে মেগে সে তো আগুন, সে কি অবস্থা, মারামারির মতো কেস। অবাক হয়ে পুরো ঘটনাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল মৃন্ময়, কারণ তার ভাত খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। সারা শরীরে একটা অসহ্য এক্সাইটমেন্ট হচ্ছে, কি হবে কি হবে কি হবে একটা ভাব। যদিও মৃন্ময় এখনো পর্যন্ত সিঙ্গেল, তার ভালোবাসার মানুষটিকে সে খুঁজে পায়নি, কিন্তু আজকে দেখা হওয়া মহিলাটির মধ্যে একটা সুন্দর মা মা ভাব আছে। বলে, তাহলে এইবার তো বিয়েটা দিতেই হয়। তা তুই শুনে আসিসনি আত্রেইদি কোথায় থাকে? শুনে এসেছি মা, বাগুইহাটিতে। সেইখানে গিয়ে খোঁজ করতে আমার খুব একটা অসুবিধে হবে না। কিরকম? আরে ওখানেই তো আমার সব থেকে কাছের বান্ধবী অর্চিস্মিতা থাকে। কথাটা বলেই চুপ হয়ে গেল মৃন্ময়।
কারণ এই মুহূর্তে প্রত্যেকটি প্রবীণ মানুষের দৃষ্টি মৃন্ময়ের দিকে নিক্ষেপ করা। লজ্জায় তার গাল দুটো লাল হয়ে গিয়েছে। স্যান্ডো গেঞ্জির ভেতরে তার ছোট্ট বুকটা যেন হৃদস্পন্দনকে 100 গুণ বাড়িয়ে দিয়েছে। হাত ধুতে চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই হেসে ফেলে গৈরিক বলে, দেখেছো, দেখো তোমার ছোট ছেলের বিয়ের ফুল আগে ফুটবে। বাজে কথা বলো না, তুমি তো ওর থেকেও ছোট বয়সে আমার সঙ্গে লাইন মারতে। সে বেলা নাক টিপলে তখন দুধ গলতো। কেসে ওঠে মৈনাক। এবার ইপসিতা বলে, আর কাশাকুশি করে লাভ নেই, তাড়াতাড়ি বিয়ের তত্ত্বটা নিয়ে আগে ভাগে যেতে হবে। এই বয়সে না হলে আর কবে হবে বলো? আমরা ছেলেপক্ষ, সুতরাং আত্রেয়ীকে নিয়ে আসার দায়িত্বটাও কিন্তু আমাদেরই। ঘাড় নেড়ে সহমত পোষণ করে গৈরিক। একদম ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। তারপর সত্যি সত্যি মৃন্ময় খোঁজ নিতে শুরু করে। কলেজে গিয়ে দেখা করে অর্চিস্মিতার সাথে। এক্সকিউজ মি, কে? আরে বাবা, আজকে আবার সূর্য কোন দিকে উঠলো? সূর্য সবসময় পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। ওরে আমার গুটি গুটি বয় রে, এখানে প্রত্যেকটা ছেলে অসভ্য। মদ খায়, বিড়ি সিগারেট খায়, মেয়েদের পেছনে লাগে, টন্টিটকারি মারে। তুই এত ভদ্র কি করে বলতো? আমি তো শুনেছি সঙ্গত সে রঙ্গ হয়। তা এত বছর ধরে পড়াশোনা করে তোর তো রঙ্গ চেঞ্জ হলো না। আর এই জন্যই তোকে আমি এত পছন্দ করি, আর তুই আমার থেকে 10 হাত দূরে দূরে অবস্থান করিস। চোখটা খুলে মৃন্ময় একবার দেখে নেয় সামনে দাঁড়িয়ে থাকা এই দুষ্টু মিষ্টি মেয়েটাকে। মেয়েটা মাথার চুলগুলোকে সহস্র রকমের কালার করেছে। গলায়, হাতে, বুকের ক্লিভেজে, পিঠে সব জায়গায় ট্যাটু। ঠোঁটের একটা দিক সামান্য একটু মনে হয় ফুটো করে সেখানে একটা কিরম নথ মতো পড়া, নাকের মাঝখানে ফুটো করে নথ পড়া, কানে 3টে কান ফোটানো। পোশাক বলতে গেলে একটা হবলা ববলা প্যান্ট আর স্লিভলেস একটা গেঞ্জি, এক হাতে সিগারেট, পিঠে ব্যাগ, আরেক হাতে কোল্ড ড্রিঙ্কসের বোতল, যাকে বলে, আর চোখের মধ্যে ডিপ করে কাজল পড়া। এই মেয়েটিকে মনে মনে স্বপ্নের রানী হিসাবে যখন কল্পনা করে মৃন্ময়, তখন সে নিজেকে আর স্থির রাখতে পারে না। এই মেয়েটি যদি একটু সরল প্রতিমার মতো সামনে এসে দাঁড়ায়, তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারে মৃন্ময় যে কোনো সুন্দরী মেয়ের কাছে হার মানবে, কারণ ওর শরীরের সুধা অপার্থিব, কিন্তু সেগুলোকে এসব ট্যাটাফাটো করে নষ্ট করে দিয়েছে। আর এই জন্যই এর সাথে কথা বলতে ইচ্ছা করে না। অথচ এই মেয়েটাই গত বছরও টপ করেছে কলেজে। একটু কথা ছিল, কেমন যেন থতমত খেয়ে কথাটা বলে মৃন্ময়। আরে বল না, কি কথা? তোর সাথে কথা বলার জন্য আমি আকুপাকু করি। জানিস, আমি প্রত্যেককে ডেকে ডেকে বলেছি যে হি ইজ মাই বয়ফ্রেন্ড। এই রঞ্জু, জল নিয়ে আয়, বিষম খেয়েছে ছেলেটা। রঞ্জু বলে ওরই মতো একটি ছেলে জল নিয়ে আসে। কি হয়েছে বস, কি হয়েছে? আরে বিষম খেয়েছে, ওকে পছন্দ করি তাই। দেখ, আমি বলেছি না তোদের প্রত্যেককে ও আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, আমরা তো তাই জানি। সবাই একসঙ্গে ঢোল পিটিয়ে চিৎকার করে ওঠে। বুঝতে পারে মৃন্ময় প্রত্যেকে মিলে ওকে টিজ করছে, তবুও বলে, বুঝতে পারিনি, কাশিটা উঠলো। আরে ইটস ওকে, সুন্দরী মেয়েরা ছেলেদের সামনে কথা বললে বরাবরই ওরা তোতলা হয়ে যায়। তোতলা তোতলা তোতলা, আবার খেপাতে শুরু করে সবাই। রাগ করে না মৃন্ময়, চট করে হাত দুটো ধরে ফেলে অর্চিস্মিতার, বলে, তোমার বাড়িটা বাগুইহাটি না? হ্যাঁ, কেন? ওখানে একজনের খোঁজ করছি। তাই নাকি? তা কার খোঁজ করছো চাঁদু? আমার? না না না, মানে আত্রেয়ী গোমস। চুপ হয়ে যায় অর্চিস্মিতা। কার কথা বলছো? আত্রেয়ী গোমস। তুমি কি আর কি মারছো? আত্রেয়ী গোমস কে তুমি জানো? যাদবপুর ইউনিভার্সিটির? জানি। তার আগের ঘটনা তুমি জানো? স্কুলের শিক্ষিকা ছিল, প্রচুর পড়াশোনা করেছে, MA, MPhil, PhD। তোমার কোনো আইডিয়া আছে কতটা শিক্ষিত সে? তুমি যখন এতটা জানো অর্চিস্মিতা, তার মানে তুমি মহিলাকে নিশ্চয়ই চেনো। শাট আপ! মহিলা নয়, আমার বড় মাসি আমায় খুব ভালোবাসে। আমার বড় মাসি সম্পর্কে কোনো রকম বাজে কথা কিন্তু আমি শুনতে চাই না। আমার কথাটা তো তুমি শুনলেই না। অর্চিস্মিতা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অর্চিস্মিতা!
বাদবাকি বন্ধুগুলোকে দূরে সরিয়ে রেখে অর্চিস্মিতার পেছনে ছুটতে শুরু করে মৃন্ময়। কলেজের গেটটা পেরিয়েই একটা বিরাট বড় খোলা মাঠ, আর এইখানেই টিফিনের সময় যুগলবর্তী মূর্তিরা বসে গল্প করে। এই মাঠেই অ্যানুয়াল স্পোর্টস হয়, এই মাঠেই হয় ওই অনুষ্ঠানগুলো, রিইউনিয়ন পার্টি। আচমকা হাতটা ধরে টান মারতে আবার অবাক হয়ে যায় অর্চিস্মিতা। একটা চর মারবে বলে ঘুরে দাঁড়াতেই দেখে মৃন্ময় দাঁড়িয়ে। এই ছেলেটার সামনেই একমাত্র বোকা বনে যায় অর্চিস্মিতা। সেটা কি বোঝে না ছেলেটা? আর একদিকে মৃন্ময় ভাবে, বাদবাকি সব মেয়ের থেকে তোমাকে আমি আলাদা চোখে দেখি, তুমি কি সেটা বোঝো না? কি ব্যাপার, আমার পেছনে পেছনে কেন আসছিস? আমার বড় মাসির সম্পর্কে আমি কোনো রকম বাজে কথা শুনতে চাই না। তার উপরে বাড়িতে আমার জন্য বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছে। আমি ওসব কিছু এখন শুনতেও চাই না, বলতেও চাই না। তোর বড় মাসির পুরনো বয়ফ্রেন্ডকে খুঁজে পেয়েছি। বসে পড়ে মাঠের মাঝখানে দুইজনে। এরপরে মৃন্ময় ওকে যেটা বলে সেটা হলো এই, শোন, ভালো করে শোন, মাথা ঠান্ডা করে শোন। আমার জ্যাঠাই মৈনাক, তার সঙ্গেই তোর বড় মাসির একটা ভালোবাসার সম্পর্ক ছিল। দুইজনে মিলে দীঘায় পালিয়ে গিয়েছিল, তাই তো? এক রাত ছিল, আর বাড়ি আসার পরই ওই বদমাস লোকটার বাবা তাকে বলে যে সে বিধর্মী মেয়ের সঙ্গে বিয়ে করলে তাকে নাকি ত্যায্য করবে। আচ্ছা তুই বলতো, মেয়েটার সঙ্গে রাত্রেবেলা কাটিয়ে এলো, সেই রাতের মূল্যটা কে দেবে? আমার বড় মাসি আজীবন বিয়ে করেনি, মায়ের বিয়ে হয়ে গেল, আমরা হলাম। কত ভেবেছিলাম মাসির বিয়েতে আনন্দ করব, সে ঘুরে বালি এই তোর জন্য বলে নিজের অধিকারটা কেমন যেন বুঝে নিয়ে গপাগপ কিলাতে শুরু করে অর্চিস্মিতা মৃন্ময়ের বুকের মধ্যে। বেশ কয়েকটা কিল ঘুষি খাওয়ার পর মৃন্ময় বলে, এই বুকে মারবি না, হেবি লাগে কিন্তু। হাত দুটো আচমকা ধরে ওর খুব কাছে এসে বলে, আমায় মারছিস কেন? আমি আবার কি করলাম? তোর জন্যই তো হয়েছে। তুই আর বাদবাকি পুরুষ সব কটা এক জাতের। ও, আমার জ্যাঠাই ওরকম করলো বলে আমি ওইরকম হয়ে গেলাম তা নয় তো কি? শোন শোন শোন, আমার বাবাও কিন্তু প্রেম করে বিয়ে করেছে, আর আমার মা একজন শিখ। তাহলে আমার মায়ের বেলায়, সরি, আমার বড় মাসির বেলায় দোষ কেন হলো? দেখ, আমার মাকে যখন বিয়ে করেছে আমার বাবা, তখন ঠাকুরদা ফুটুস হয়ে গেছে। সুতরাং যদি আমার জ্যাঠাইও তাই করতো। শোন, আমার ঠাকুরদা যেই সম্পত্তির লোক দেখিয়েছিল তার ফুটো ভালো ওনার ছিল না। কি বলিস? হ্যাঁ, টেকনিক। ছোটবেলায় চাষির গল্প শুনিসনি? এক চাষির এক ছেলে ছিল, সে প্রচণ্ড পরিমাণে অলস। তা মৃত্যুশয্যায় তিনি ছেলে আর ছেলের বৌমাকে ডেকে বলে গিয়েছিলেন যে আমার কাছে প্রচুর ধন সম্পত্তি আছে, তোমাকে খুঁজে বার করতে হবে। আর কোথায় আছে? এই জমিতে, মাটির তলায়। চাষির বউটা ছিল অত্যন্ত চালাক, মানে চাষির ছেলের বউটা। সে তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে বলে মাটি খোঁড়ো, মাটির নিচেই নাকি সোনা পোতা আছে। মাটি খুঁড়ছে, সোনা নেই। তখন বউটা বলে, হবে সোনা হবে। বর্ষাকালে হাট থেকে ভালো ধানের বীজ কিনে নিয়ে আসে, সেগুলো পোঁতে সুন্দর গাছ হয়, সেই ধান বিক্রি করে প্রচুর টাকা করে ইনকাম করে। তখন চাষির বৌমাটা, মানে ওর বউটা বলে যে দেখেছো, মাটিতেই কত সোনা। অতপর চাষির কিন্তু কোনো ধন সম্পত্তি ছিলই না, মাটিই সোনা, মানে মাটির মধ্যে ফসল ফলিয়েই সোনা ইনকাম হয়। আর ঠিক তেমনি আমার ঠাকুরদাও একটা চাল ছেলে ওই ছেলে দুটোকে সম্পত্তির লোভ দেখিয়ে দুটোকে পড়াশোনা করিয়ে সেটা ডাক্তার বানিয়ে দিয়েছে। একটাই শর্ত ছিল, প্রতিষ্ঠিত না হতে পারলে সম্পত্তির কানাকড়িও পাবে না। মৃত্যুর আগে বলে গেল, আমার কিছুই বাল নেই। তাহলে তোর জ্যাঠাই তখন কেন খোঁজ করলো না? বোধহয় খোঁজ করেছিল, খোঁজ পায়নি। হতে পারে রে, কারণ বিয়ের পরেই তো শুনতে পেয়েছিল যে। কে বিয়ের পর? তোর? আরে দূর বাল, কথা শুনবি তো। আমার মায়ের বিয়ের পরই আমার দাদু মারা যায়। তারপরে দিদার সঙ্গেই মাসি থাকতো। মাসি তখন পড়াশোনায় বিরাট ব্যস্ত। এরপরে আমরা বড় হওয়ার পর তো বাবা মা দুইজনে মিলে দিদার মৃত্যু যখন হয়ে গেল, তখন ধরে বেঁধে মাকে, এই একটা সত্যি কথা বলতো, কি তোদের পৈতৃক নিবাসটা কোথায়? কোথায় আবার? মেদিনীপুরেই তো। আমারও তো তাই। এইবার যে করেই হোক ওই দুটো মানুষকে মেদিনীপুর অব্দি যদি টেনে নিয়ে যাওয়া যায়, তারপরে সেইখানেই যদি, এই খুব ভালো হবে না? খুব ভালো হবে। লাফিয়ে ওঠে অর্চিস্মিতা। ভালো এই বা লাভ কি? তোর নাকি বিয়ে কদিন পর। সে বিয়ে না হয় আমি ক্যান্সেল করে দেবো। বাহ, এই তো বললি বিয়ে ঠিক হয়ে গেছে। আরে হালা হয়েছে,
তাতে এখনই বিয়ে করার কি আছে, কলেজটা কমপ্লিট করি। কোথায় যেন মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মৃন্ময়ের। তারপরে একদিন অর্চিস্মিতার সাথে ফোনে কথা বলে দুইজন মানুষকে দেখা করানোর জন্য ওরা একটা চাল চালে। বড় মাসি, কি হয়েছে বল? বলছে আজকে তোমার কলেজ যেতে হবে না। বললেই হলো না? আমার স্টুডেন্টরা হা করে বসে রয়েছে আমার জন্যে, না গিয়ে উপায় আছে? শোনো না, একটা ছেলে আমাকে খুব টিজ করছে, আমাকে বিয়ে করার প্রপোজ করছে, কিন্তু আমার থেকে বয়সে অনেকটা বড়। আমি কি করতে পারি? তোর জন্য তো সম্বন্ধ দেখা হচ্ছে। পাত্র বিদেশ থাকে, বিয়ে করে ফুস করে নিয়ে চলে যাবে। সেই ছেলের ওখানে কত বড় ব্যবসা। তোর ব্যবসার বিয়ে না হয় পরে হবে, আগে তুমি এই ছেলেকে সামলাও। তুমি একটা কথা ভাবো বড় মাসি, যদি আমার বিয়ের সময় আমার ঠিক বিয়ের মুহূর্তে এসে আমার নামে বদনাম রটায়, তখন বদনাম রটালেই হলো। তোমার বড় মাসিও টিচার, উপযুক্ত শিক্ষা দিয়ে দেবে। একটু দাও না, একটু দাও না, চলো না চলো না। কোথায় যাবি বল? বিরক্ত হয়ে কথাটা বলেছিল আত্রেয়ী। মৈত্রেয়ী এবং শ্যামলবাবু সবটা জানতো, এমনকি ওনাদের ছেলে পর্যন্ত। ও মাসি, বোন যখন বলছে যাও না একটু ঘুরে এসো না। এই এলেন আমার ইলেকট্রিশিয়ান বাবু, চাকরি পেয়েছেন, এরই মধ্যে বড় বড় ভাব। তোরা কি শুরু করলি বলতো? আত্রেয়ী ঘুরে বলে মৈত্রেয়ীকে। শ্যামলবাবু বলে, তুমি একজন টিচার দিদি, তুমি সেই ছেলেটিকে ভালো করে বোঝাতে পারবে। বুড়ো বয়সে কি ধ্যানে রাগ হয়েছে তার? হ্যাঁ, আমার কচি মেয়েটাকে কেনই বা হবে না বলো তো ভাই? তোমার মেয়ের পোশাক আশাক দেখেছো? আমার তো পরিচয় দিতেই লজ্জা করে। হ্যাঁ, তা তো করবেই, কেন করবে না বলতো? আয়নায় নিজেকে দেখ, তুই একদম আমার মতো দেখতে হয়েছিস, অথচ তোর পোশাক আশাকে আমার কোনো ছাপ নেই। কথাটা বলে আত্রেয়ী বাথরুমের দরজাটা বন্ধ করে দেয়। সে বেরোবে, তাই স্নান করছে, তারপরে খাওয়া দাওয়া করবে। ও মা, এবার কি হবে? হবে হবে, ঠিক যাবে। আরে যাবে মামনি, অমন কেন করছিস? ঠিক বাথরুম থেকে বেরিয়ে খেতে বসেই বলবে, দেখবি, থাক আজকে আমি আর কলেজ যাব না, আজকে আমি আমার মেয়ের সঙ্গেই যাব। হয়েছিলও ঠিক তাই। শোন মৈত্রী, অল্প করে দে, দুপুরে বাড়িতেই খাবো। আর তোর মেয়েরও আজকে যেতে হবে না কলেজে। কে টিস করছে তাকে আগে একটু হ্যান্ডেল করে আসি, প্রয়োজন হলে পুলিশে। বিষম খেলি কেন? কি হলো? ছাট ছাট ছাট। জল খেয়ে নিয়ে অর্চিস্মিতা বলেছিল, না না, পুলিশ কেন, ও তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার এই চশমা পরা গোলমুখটা দেখলেই তার হাওয়া টাইট হয়ে যাবে। সত্যি বলছিস? খুব সিরিয়াস? ভীষণ। তারপর দুইজনে মিলে একটা ট্যাক্সি করে চলে গিয়েছিল সেই হোটেলে। ওইখানে অবশ্য মৃন্ময় উপস্থিত ছিল। সে বলেছে, দেখো না জ্যাঠাই, আমার বয়সটা এখন কত, 22 কি 23, এখন কি আমার বিয়ে করার বয়স? হঠাৎ এই কথা কেন? নার্সিংহোম থেকে ফিরে সবে খাটের মধ্যে নিজেকে ফ্রেশ করে নিয়ে বসেছিল মৈনাক। হাতে একটা বই, গাছের বই, ভ্যারাইটিস রকমের গাছ নিয়ে সেখানে লেখা রয়েছে। মাঝে মধ্যে এই গাছ নিয়ে কিসব যেন করেও সে। তাছাড়া ব্যালকানিতে তার বেডরুমে অসংখ্য গাছের ছড়াছড়ি। লোকটা খুব গাছ পাগল। রাখো না, তো কথা বলছি না, বিরক্ত হয়ে মৃন্ময় বলেছিল। রেখে দিয়ে বললেন, বিরক্ত করে তো মাথাটা খেয়ে নিবি না শোনা পর্যন্ত। কি হয়েছে বল? আমাকে একটা মেয়ে ভালোবাসি বলেছে। বাহ, এই না হলে তুই আমার ছেলে। হ্যাঁ, মেয়েরা দেখে নত না হলে তোর কথাটাকে শুনবে তো। মেয়েটাকে আমার একদম পছন্দ না। কেন? মেয়ে মানুষকে না পছন্দ হওয়ার কি আছে? মেয়েরা বরাবরই সুন্দরী হয় দেখতে, বিশেষ করে বেটা ছেলেরা। নিজের বউয়ের থেকে পরের বউকে মস্করা করছো কেন? তুমি মেয়েটাকে থেট দেবে চলো। আমি থেট দেবো? তুই খেপেছিস? চট করে ঘরে গৈরিক চলে আসে, বলে, কেন, অসুবিধাটা কোথায় দাদা? তোমার ওই চোখ দুটো দেখলেই সে ভয় পেয়ে যাবে। তারপরে একই রকম ভাবে মৃন্ময় তার জ্যাঠাইকে রাজি করায়, আরেকদিকে অর্চিস্মিতা রাজি করায় আত্রেয়ীকে। ফলস্বরূপ দুইজনেই এক জায়গায় উপস্থিত। হ্যাঁ, পাকতাল বুঝে অর্চিস্মিতা আর মৃন্ময়, এই ফোন এসেছে, হ্যাঁ বলেই দুইজনে বেরিয়ে যায়। আরে শোন শোন, কোথায় বসেছে? ওই তো সিট নাম্বার 6। দুইজন মানুষকে 6 নাম্বার বলে দিয়ে বেরিয়ে যাবার সঙ্গে সঙ্গেই দুইজনই পিছন ঘুরেছিল। মানে হোটেলে ঢোকার সঙ্গে সঙ্গেই, হ্যাঁ রে, কোন লোকটা রে? বসে থাকা চেয়ারে লোকটি। পেছন দিকের অবস্থাটা দেখেই আত্রেয়ী বলেছিল, এই বুড়ো হাবলার আমার কচি মেয়েটাকে বিয়ে করার শখ, বলে শাড়ির আঁচলটাকে কোমরে গুজে তাকে কেলানোর জন্যই এগিয়ে যাচ্ছিল। আত্রেয়ী হাত দুটো ধরে বলেছিল, না না না, এটা কিন্তু একটা ভদ্রলোকের হোটেল, খবরদার মারধর করো না। বয়স্ক লোক, মাথার চুল পেকে গিয়েছে, হ্যাঁ
বলি ওর বাড়িতে কি? আমি জানি না মাসি, মা বোন আছে কিনা। এই ফোন এসেছে গো। কারণ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মানে হোটেলে দুইজনকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছিল। আর ঠিক সেই মুহূর্তে মৃন্ময় বলেছিল মৈনাককে, জ্যাঠাই তোমার পেছনেই কিন্তু রয়েছে। একটুখানি ঘুরে যখন মৈনাক দেখলো তখন আত্রেই পেছন দিকে ঘুরে অর্চিস্মিতার সাথে কথা বলছে। উমা, এই বয়স্ক বুড়িটা? তাহলেই বলো, আমার কি একে বিয়ে করার বয়স? ধরো। উঠতেই যাচ্ছিল এমন সময় মৃন্ময় তাকে ধরে বসিয়ে দেয়। তোমার বয়স হয়েছে, তুমি সব জায়গায় এভাবে রেগে যাবে না। আর তোমার মাথার চুল এখনো খারাপ হয়ে গেছে। বসো, ঠান্ডা মাথায় বলে বোঝাবা। আমার একটা ফোন এসছে। যাক, দুজন মানুষকে মিলিয়ে তো দিয়েছি। এইবার আমার তো ভয় করছে, দেখ আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে বলে অর্চিস্মিতা মৃন্ময়ের হাতটাকে শক্ত করে ধরে। সত্যি হাত ঠান্ডা হয়ে ঘামছে। আরে ঘামছিস কেন? কিচ্ছু হবে না, চল 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 বাইরে গিয়ে দেখি। কাঁচ দিয়ে ঘেরা হোটেলের জানলা দিয়ে উকি মেরে ওরা দেখে এখানে অনেক কপতি বসে রয়েছে, সময় কাটাচ্ছে, ক্যাপাচিনো খাচ্ছে, আরও খাচ্ছে কত রকমের স্ন্যাক্স। এই দুটো মানুষই যখন উঠে দাঁড়িয়ে একে অপরের পেছন ঘুরল তখনই তুমি তুমি তারপরে তুমি কি শুরু করেছো এগুলো আত্রেই? হ্যাঁ, নিজের বয়সের মাপকাঠির খেয়াল রাখবে তো। ও বুড়ো খোকা, মাথার চুল এখনো খারাপ হয়? তোমার বুঝি কচি মেয়ের সঙ্গে পিড়িত মারানো গেল না? বাড়িতে ছেলে রয়েছে তিনখানা। হ্যাঁ, বউটা কোথায় তোমার? তার সঙ্গে আমি দেখা করব। চলো, এক্ষুনি চলো। বরাবরই আত্রেয়ীর রুদ্রমূর্তির সামনে কেমন যেন ক্যাবলা বনে যায় মৈনাক। কিন্তু বিয়ের কথা যখন বলা হলো তখন যে কেন রুদ্রমূর্তি নেয়নি ভাবতে গেলে এখনো মৈনাকের বিরাট কষ্ট হয়। আগে আগে তুমি বলো, তোমার কি এগুলো ঠিক? হ্যাঁ, বুড়ো খোকা আমার, তোমার কি ঠিক? হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, বাবা বিষয়টা আমার একটুখানি কেমন লাগছে। চুপ করে গিয়েছিল মৈনাক। কি আবার কেমন লাগবে? হ্যাঁ, ছোট্ট মেয়েটা, বাচ্চা মেয়েটা, আমার বোনের মেয়ে। হ্যাঁ, তার সঙ্গে তুমি কি? আমি? কে বললো? কে আবার বলবে? ওই বলেছে। ও, আর তুমি? বাচ্চা ছেলেটা, হ্যাঁ কতটুকুই বা বয়স, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। হ্যাঁ, সেদিন বাসে দেখা হলো, আর তারপর থেকে তুমি ওর পেছনে। কি তোমার ছেলের সঙ্গে? আমার ছেলে নয়। তাহলে? আমার ভাইয়ের ছেলে। তুমি যে বললে তোমার। আমি বিয়েই করিনি। তারপরে দুটো মানুষ মুখোমুখি বসে। বসো, উত্তেজিত হয়ে লাভ নেই। তুমিও তো উত্তেজিত হয়ে পড়েছো। বসো বসো। এই ওইটার ঠান্ডা জল দিয়ে যাও তো 2 গ্লাস। দুইজনে ঠান্ডা জল খাচ্ছে। জেনারেশনের কতটা পার্থক্য। এখানে যারা যারা আসে প্রত্যেকেই সেই তরল পানীয় খেতে আসে উল্টোপাল্টা স্ন্যাক্স জাতীয় খাবার। কিন্তু এই বয়স্ক দুটো মানুষের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। এদের সুস্থভাবে বেঁচে থাকতে গেলে ওইসব খাবার বর্জন তো করতেই হবে। তার উপরে শরীরের উত্তেজনা প্রশমিত করার জন্য রিল্যাক্স হওয়ার প্রয়োজন। আর এই উত্তেজনাটাই যদি ইয়ং বয়সে থাকতো তাহলে বোধহয় শরীর লাগানোর প্রয়োজন ছিল। কতটা বদলিয়ে যায় বৃদ্ধকালে মানুষের জীবনযাত্রা। আমার মনে হয় মশকরা করেছে আমাদের সঙ্গে ছেলে মেয়েগুলো। ঠিক বলেছ, ঠিক। বলতে বলতে কথা শেষ না হতেই দুইজন মূর্তি এসে হাজির। তাহলে দুটো মানুষকে মিলিয়ে দিলাম। ম্যাডাম, আপনিও জানতে পারলেন যে আমার জ্যাঠাই, ইনি আমার জ্যাঠাই, আর আমার বাবা গৈরিক। চুপ করে থাকে আত্রেই, বলে আমি তো জানি ওর যে একটা ভাই ছিল। তোমার মা কেমন আছে? খুব ভালো। এইবার আপনাকে তোমাকে আমার জ্যাঠাই মা করে নিয়ে যেতে পারলে 16 কলা পূর্ণ। থাক বাবু, তা হয় এই বুড়ো বয়সে? বলে মৈনাকের দিকে তাকায়। মৈনাকের খাড়া চুল যেন আরো খাড়া, তবে গাল দুটোর মধ্যে কেমন একটা পিঙ্কি পিঙ্কি আভা লেগে রয়েছে, যেন লজ্জা পেয়ে গেছে। চট করে অর্চিস্মিতা বলে, আরে বাস, আমার জেঠু আবার লালও হয়? একে? এটা আমার বোনের মেয়ে। ওহো, এমন পোশাক কেন পরেছো মামনি? মেয়েরা হলো মায়ের জাত। মানে হয়েছে, তোর আর জ্ঞান দিতে হবে না। নে চল এবার বাড়ি যাই বলে কথাটা আত্রেই। বাড়ি যাও মানে দুইজনের গন্তব্য তো একই জায়গায়, চল। এই প্রথম মৈনাক আর অর্চিস্মিতা দুটো বৃদ্ধ মানুষকে তুই তুকারি করে কথা বলতে শুনে
অনেকটা অবাক হয়ে যায়। তারপরে আর কি, মৈত্রেয়ী, ঈপ্সিতা, শ্যামল আর গৈরিক আর এই কটা ইয়ং মানুষ একত্রিত হয়ে কালীঘাটে গিয়ে মালা বদল আর সিঁদুর দান। বৃদ্ধ পুরোহিত মশাই তোতলা হয়ে এমন সুন্দর মন্ত্রপাঠ করছিলেন যে তার অর্ধেক উচ্চারণ করা যায়। বয়স্ক বৃদ্ধ মানুষ দুটোর কানে কতটুকু গেল না তার কোনো ইয়ত্তা নেই। তবে মন্দির চত্বরে বসে থাকা প্রত্যেক দর্শনার্থীকে এবং প্রত্যেকটি ভিখারিকে সেই দিন প্রাণ খুলে খাইয়েছিল আত্রেয়ী আর মৈনাক। এরপরে দুজন মানুষকে আলাদা করে থাকার জন্য গৈরিক আর শ্যামলের তরফ থেকে এবং বাড়ির প্রত্যেকটি সদস্যের তরফ থেকে আলাদা একটা বাংলো বাড়ি উপহার দেওয়া হয়। যদিও তাতে কিছুটা ইনভেস্টমেন্ট ওদেরও ছিল। আর এই বাড়িটাই এখন ওদের গন্তব্যস্থল। সেইখানে এসে উপস্থিত হয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট ডক্টর। এতক্ষণ ধরে পুরো ঘটনা শোনার পরে বেশ খানিকটা উৎসাহিত হয়ে পড়েছিল সে। বলল, আমি কিন্তু আপনাদের এই প্রেমের কাহিনীটা গোটা নার্সিংহোম চত্বরে বলবো। আর হ্যাঁ, আমার বাড়িতে যাওয়ার জন্য আমন্ত্রণ রইল স্যার। নিশ্চয়ই কিন্তু যাবেন ম্যাডামকে নিয়ে। ম্যাডাম বললে কিন্তু আমি যাব না প্রকাশ। বলতে গেলে তুমি আমার ছেলের বয়সী, ঠিক বয়সে বিয়ে করলে আমাদের তাই হতো। এখন তো আর ছেলে জন্ম দেওয়ার ক্ষমতাও নেই, ইচ্ছেও নেই। এখন বাকি জীবনটা দুটো মানুষ একে অপরের হাত ধরে যদি বাকি বসন্তগুলো কাটাতে পারি তাহলেই অনেকটা শান্তি। জানো তো, প্রথমে বিয়ে করতে রাজি হয়নি। আরে আমার বোনের মেয়েটা লাল টুকটুকি বেনারসি কিনে নিয়ে আসলো আর সুন্দর বড় একটা সোনার দোকান থেকে আমাকে গিয়ে পছন্দ করিয়ে সোনার গয়না, মায়ের রেখে যাওয়া অনেক গয়না আমার বোনের কাছেই গচ্ছিত ছিল। বোন তো বিয়ে করেছিল, আমি তো বিয়ে করিনি। মা তার শেষ বয়সে অভিমান করে সব ওর কাছে রেখে দিয়ে গিয়েছিল। যদিও বলে গিয়েছিল যদি কোনোদিন আমি বিয়ে করি আমায় দিতে। তা সেই পুরনো গয়না তো আর এখন চলে না। তার উপরে সোনা কম, খাদ বেশি। সেই সব বাচ্চা দিয়ে হালকা টাইপের গয়না গড়িয়ে কি করলো ওরা অনুষ্ঠান। আর ওই 700-800 লোক খাওয়ানো বলছে না কবজি ডুবিয়ে, সব গরিব ভিখারি মানুষ আর ওখানকার দর্শনার্থীরা। তাদেরকে খাইয়ে যে কতটা সুখ বলে বোঝাতে পারবো না বাবা। প্রকাশ চুপ করে থাকে। আপনাদের পৈতৃক বাড়ি? আমার বাড়ি কলাবাগান। ওখানকার জমিদারের ছেলে আমি। যদিও সেই ভিটে বাড়ি এখন কেষ্টে গেছে, আর ও পাশেই থাকতো। চুপ করে থাকে প্রকাশ। বলে, আমার ঠাকুরদার মুখে শুনেছিলাম ওনারা নাকি লেঠেল ছিলেন, ডাকাতিগিরিও করতেন। হয়তো ওই লুণ্ঠনের ইতিহাসে আমরাও জড়িত। ওই সব এখন আর কেউ মনে রাখে নাকি প্রকাশ? কবেকার কথা। তাছাড়া আরেকটা কথা কি বলতো বাবা, যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা যেভাবেই হোক ফলতেই হবে। তোমার ম্যাডামের সঙ্গে আমার মিলনটা এই বৃদ্ধ বয়সেই ছিল, তাই হয়েছে। যদিও এখন কিন্তু আমরা কেউই কাউকে কিচ্ছু করতে পারি না। থাক, আবার শুরু করলে ছেলের বয়সী ছেলের সঙ্গে। ছেলেরা এখন আমার বাবা, তা বাবা হয়ে বাচ্চা ছেলের কথা শুনবে না? প্রকাশ হেসে বলে, স্যার, নার্সিংহোমে আপনার একরকম রূপ আর বাড়িতে আরেক রকম। হ্যাঁ, বাড়িতে বরাবরই বউয়ের সামনে ম্যাওম্যাওই করে পুরুষরা, আর বাইরে একেবারে এমপি মন্ত্রী সব কিছু হয়ে যায়। বাড়িতে আসলেই ভেড়া। বুঝেছ? মনে মনে হাসে প্রকাশ। নিজের স্ত্রী সোমার কথা মনে পড়ে যায়। সেও তো তাই। ছোট্ট মেয়েটা যখন হলো 1.5 বছর বয়স, প্রায় দিনই প্রকাশ বাড়িতে যেতে পারে না। বউ বিরাট অভিমান করে। তাই সেই দিন এতটাই অভিমান করলো যে প্রকাশকে ছুটতেই হলো। আর ছোটার পরই বউকে আদর করতে করতে তার নিজের শরীরের সর্বশক্তি খুইয়ে ফেলল। ছোট্ট মেয়েটাকে রেখে এসেছিল বউ বাপের বাড়িতে, শুধু ওর সাথে গল্প করার জন্য, ওকে একটু কাছে পাবার জন্যে। বরাবরই প্রকাশ বউয়ের সামনে ভিতর ডিম হয়ে যায়। সোমা কিন্তু ওর ফ্যামিলির মেম্বারকে খুব ভালোবাসে, আর বাড়িতে বাবা মাও সোমাকে ছাড়া একটা দিন কাটাতে পারে না। কিন্তু পেটের তাগিদে প্রকাশকে এখানে পড়েই থাকতে হয়। ইচ্ছে আছে এইখানকার ক্লিনিকে কাজ করে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমিয়ে তারপর মেদিনীপুরে গিয়ে চট করে মাথায় একটা আইডিয়া আসে। স্যার, একটা কথা বলবো? বলে বেলো, 1টা বাজিয়ে দিলে রাতটুকু এখানে থেকে যাও, নাহলে আমাদের মাঝখানে শুয়ে। কি লোক তুমি! তোমার বিবি বাড়েনি তো এত উত্তেজিত হয়ে পড়ছো?
বাড়লে তো ভালোই হতো, গাছটাকে ঠিক করতে পারলাম না যে। হয়েছে, আর গাছ ঠিক করতে হবে না। গাছ ভালোবাসি বলে তোমার এমন অবস্থা? হ্যাঁ, তোমার সঙ্গে যখন সম্পর্কের বিচ্ছেদ হয়েছে পৃথিবীর সমস্ত গাছ সম্পর্কে বই পড়ে ফেলেছি। তুমি যা যা গাছ পছন্দ করতে সব আমার বাড়ির ব্যালকনিতে আছে, ওই বাগুইহাটিতে, দেখেছো তো? তাছাড়া এখনো ওই গাছের মধ্যেই যেন আমি তোমাকে খুঁজে পাই। মনে পড়ে রাস্তার ধারে ছোট্ট একটা গাছকে কলেজের পাশেই যখন মাটি খুঁড়ে পাইপ পোতা হচ্ছিল, তুমি কতটা জীবনের ঝুঁকি নিয়ে ওই জেসিপির সামনে গিয়ে গাছটাকে বাঁচিয়ে নিয়ে এসেছিলে। তারপরে সেটাকে স্যারের পারমিশন নিয়ে কলেজের মাঠে পুঁতে দিয়েছিলে। এখন সেই গাছটা বিরাট বড় কৃষ্ণচূড়া গাছে পরিণত হয়েছে। আমাদেরই সেই গাছের তলায় বসে হাওয়া খাওয়াটা হলো না। কে বলেছে? এখনো কি একটু হাওয়া খেলেই চলে? কি সব বলে প্রকাশ? প্রকাশ প্রকাশ খানিকটা অন্যমনস্ক। হ্যাঁ স্যার, বলছি আমার বাবা ঠাকুরদার রেখে যাওয়া অনেক মোহর টোহর টাইপের জিনিস রয়েছে। হয়তো ওগুলো আপনাদেরই লুণ্ঠন করা মাল। আমরা কেউ সেগুলোতে হাত দিতে পারিনি, কারণ আমার বাবা সেই মোহর একবার বিক্রি করে জেল খেটেছিল। আমাদের মতো নিচু জাতের ছেলেদের আবার এত টাকা আসে কোত্থেকে? সরকারের তরফ থেকে জানতে পারলে বিরাট একটা বিশ্রী বিপদ হয়ে যেত। আমি ভাবছি সেই মোহর নতুন করে আবার মেদিনীপুরে আপনার বাড়িতেই রেখে আসি। চলুন না সবাই মিলে সেখানে গিয়ে বসবাস শুরু করি। এখন অনেক প্রত্যন্ত গ্রাম রয়েছে মেদিনীপুর সাইডে, যেখানে খুব একটা উন্নত সভ্যতা যেতে পারেনি। ভালো হাসপাতাল নেই, ভালো জলের ব্যবস্থা নেই। যদি সেই টাকাগুলো দিয়ে একটু দুস্থ মানুষের সেবা করা যায়, ওখানে যদি একটা ক্লিনিক করে তোলা যায়, তাহলে। এইটা ভালো প্রস্তাব। আত্রেই, তুমি কি বলছো? তোমার যা ইচ্ছে। তাছাড়া দুস্থ মানুষদের সেবা করতে তো আমার ভালোই লাগে। বলা যায় প্রত্যেকটি মানুষের মধ্যেখানেই একটা করে গল্প লুকিয়ে রয়েছে। তাদের সাথে যাওয়া, কথা বলা, সব কিছুতেই মানুষকে নতুন করে চিনতে পারা যায়, বোঝা যায়, তাই না? প্রকাশকে কথা দেয় মৈনাক। ঠিক আছে, এর পরবর্তী ছুটিতে নিশ্চয়ই তোমার ভিটে দর্শন করতে যাব। আর তুমি যে প্রস্তাবটা দিলে, দেখি আমি, এখন তো আমার বাড়ির সদস্য অনেক, শ্যামল, গৈরিক, মৃন্ময়, এদের সাথে কথা বলে না হয়। কার কথা বললেন স্যার? মৃন্ময়, আমার ভাইয়ের ছেলেটা। কেন? চট করে চুপ হয়ে যায় প্রকাশ। বলে কি হয়েছে, বলো না, কি হয়েছে? স্যার, আপনার এক্ষুনি তাহলে একটু নার্সিংহোম যেতে হবে। কেন? আজকে একটি মেয়ে ভর্তি হয়েছে। যদিও ছেলে মেয়ে কেউই কারো ঠিকানা সম্পর্কে কিছু বলার প্রতি আগ্রহী নয়। ছেলেটিও স্যালাইন টানছে আর মেয়েটিও। দুজনে মিলে উদম কেলাকেলি করেছে আজকে, তাই দুজনেই ভর্তি। বাড়ির লোকে খবর দিতে বলা হলে বলে খবর দিলে নাকি মান সম্মান নষ্ট হয়ে যাবে। আমরা তাই আটকে রেখেছি। আগামীকাল ওদেরকে পুলিশ ডেকে। কিছুক্ষণ জন্য চুপ করে থেকে আঁতরেই তাকিয়ে থাকে মৈনাকের দিকে, আর মৈনাক তাকিয়ে থাকে আঁতরের দিকে। চিন্তা করতে পারো অর্চিস্মিতা, মৃন্ময়। আজকে সকাল থেকে দুজনকে ফোনে পাওয়া যায়নি। গতকাল রাত্রেবেলায় দুইজন জানিয়েছিল মুড নাকি অফ, ওরা আত্মহত্যা করতে চায়। ওরা ভেবেছিল আড্ডা ছলে বোধহয় কথাটা বলছে, এখন মনে হচ্ছে সিরিয়াস কেস। আত্মহত্যা? দুইজনে নার্সিংহোমে ভর্তি, আর ভর্তি হবি মৈনাকেরই। রাত্রেবেলা গাড়ি নিয়ে তিনজনই ছোটে এবং পৌঁছানোর পরে দেখে ছেলেদের ওয়ার্ডে শুয়ে রয়েছে মৃন্ময় আর মেয়েদের অর্চিস্মিতা। কি রে মা, তুই নাকি আত্মহত্যা করতে গিয়েছিলি? আর ও নাকি? হ্যাঁ, কি করব, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এদিকে বাড়িতে বাবা সম্বন্ধ দেখেই যাচ্ছে, তোমাদেরকেও বলতে পারছি না। আর অন্যদিকে, কি রে, এত বড় কাজ করতে যাচ্ছিলি? হ্যাঁ, জ্যাঠাইকে না জিজ্ঞেস করে? কি করবো জ্যাঠাই, আমি ওই ছুরিকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ, ওর ওই উৎপাটাং হাড়কাটি আমার ভাল লাগে। তাছাড়া আজকে বলেছিলাম শাড়ি পরে দেখা করতে আসতে, বিভৎস ভয়ঙ্কর লাগছিল। এর থেকে ওই জিন্সের প্যান্ট আর স্লিভলেস আর ওই গায়ে ট্যাটো, ওটাই আমার চোখে মানানসই হয়ে গেছে। আমি শুধু বলেছিলাম এইভাবে তোকে কোনো ছেলে বিয়ে করবে নাকি? ব্যাস, আমাকে এমন একটা কেলান মারলো, আমিও রাগের ছোটে। ভালোবাসার মানুষকে কেউ মারে? তাছাড়া কেন করতে গিয়েছিলে এইসব? হ্যাঁ, ও আমাকে ভয় দেখাচ্ছে জ্যাঠাই, ও নাকি মরবে আমাকে না বিয়ে করতে পারলে। বিয়ে? হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলতে পারিনি লজ্জায়, যেহেতু সম্বন্ধী হয়ে যাচ্ছ তাই। ঘটনার 2 বছর পর মেদিনীপুর পৈতৃক বাড়ি সেজে উঠেছে সুন্দর করে। হ্যাঁ, সেখানকার মাটি খুঁড়ে সত্যি সত্যি মোহর আবিষ্কার হয়েছে এবং সরকারের সাহায্যে
গড়ে তোলা হয়েছে সেখানে দুস্থ মানুষের জন্য হাসপাতাল, আশ্রম, আরও কত কি। 2 বছরে পরিবেশটা সম্পূর্ণ বদলে গিয়েছে। আর এই 2 বছরে অর্চিস্মিতা এবং মৃন্ময় দুইজনে প্রতিষ্ঠিত হয়েছে। আজ ওদের বিয়ে। ভালোবাসার মানুষের মাঝখানে কখনোই কোনো কিছুই বিচ্ছেদের কাঁটা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। হ্যাঁ, কারোটা হয়তো অল্প বয়সেই হয়, আর কারোটা পূর্ণ করতে অনেকটা বসন্ত পার করে ফেলতে হয়। সবই তো ভালো হলো, বিয়েটাও ভালোভাবে মিটে গেল, কিন্তু লোকে যে ছিছি করছে, বলছে নিজেদের ব্লাডের মধ্যে এরা বিয়ে দিল আত্মীয়দের মধ্যে, এরকম তো বিয়ে দিতে নেই, এতে নেক্সট জেনারেশনের অসুবিধা হতে পারে। সত্যি কথাটা কে বলবে ওদের? মানে যেরকম যেরকম তোমার ঘরের ছেলেটিও অনাথ আশ্রম থেকে তুলে নিয়ে আসা, সেরকম অর্চিস্মিতাও। কি বলছো? হ্যাঁ, অর্চিস্মিতাকে আমি কুড়িয়ে পেয়েছিলাম এক বস্তি এলাকা থেকে। তখনও সদ্য শিশু, 7 দিনের। আর মৃন্ময়ও তো তাই, মাসখানেকের বাচ্চা আশ্রম থেকে নিয়ে এসেছিল গৈরিক। সবে তখন বৌমার ছোট্ট বাচ্চাটা জন্মের পরই মারা গেছে। বৌমা তো পাগলের মতো, ওকে শান্ত করার জন্য আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত ভালোই তো, ওরা এখন ওদের সঙ্গিনী। শুধু শুধু এই সত্যি কথাটা বলে সম্পর্কে বিচ্ছেদ টেনে কি লাভ? পাড়া প্রতিবেশী বলছে বলুকে, লোকের কথায় কান দিলে চলবে না। তোমার আমার জীবনের অনেকগুলো রঙিন বসন্ত ওই লোকের কথা শুনতে গিয়েই নষ্ট হয়েছে। সুতরাং চেপে গেল মৈনাক। তাই তো আত্রেই একদম ঠিক কথা বলেছে। শুধু শুধু পাড়া প্রতিবেশীকে অ্যালাউ করে লাভ নেই। যে ভালো আছে তাকে ভালো থাকতে দেওয়াটাই নৈতিক কর্তব্য। কথাই বলে শুনেছ না, কুছ তো লোক কহেঙ্গে। লোগো কা কাম হ্যায় कहना, ছোড়ো বেকার কি বাতোं কি। তারপরে যেন কি, छोड़ो बेकार की बातों से कहीं बीत न जाए रहना। একদম ঠিক। কি দরকার লোকের কথায় কান দিয়ে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।